নমস্কার। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ আজকের আমাদের আলোচনার বিষয় ভারত ইতিহাসের বিস্মৃত রাষ্ট্রনায়কেরা। এই রাষ্ট্রনায়কদের জীবনচরিত খুব বেশি আলোচনা হয় না। ওনারা রাষ্ট্রপ্রেমিক, দেশপ্রেমিক, অত্যন্ত সাহসী। ওদের জীবনচরিত আমাদের দেশপ্রেমকে জাগ্রত করে, আমাদের প্রেরণা জোগায়। বালাজি বাজিরাও, রাসবিহারী বোস, লাচিত বরফুকন, ওনাদের জীবনচরিত আজকের এই অনুষ্ঠানে আলোচিত হবে। আলোচনা করবেন পরম শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর সুভাষ বিশ্বাস মহোদয়, ইতিহাসবিদ, কল্যাণী বিশ্ববিদ্যালয়। তো আমাদের এখন এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখবেন পরম শ্রদ্ধাভাজন শ্রী শিবেন্দ্র ত্রিপাঠী মহোদয়, আয়কর নিরীক্ষক, বসন্তগড় সহপ্রমুখ এবং প্রদেশ সমিতির সদস্য, লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ। নমস্কার। লোকপ্রজ্ঞা আয়োজিত রিতম বাংলার ব্যবস্থাপনায় আজকের এই বৌদ্ধিকের কার্যক্রমে সমস্ত শ্রোতা এবং দর্শককুলকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। আজকের ভাষণের বিষয় ভারত ইতিহাসের বিস্মৃত রাষ্ট্রনায়কেরা লাচিত বরফুকন, বালাজি বাজিরাও এবং রাসবিহারী বসু। যিনি এই বিষয়ে মূল বক্তব্য রাখবেন তিনি হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডাক্তার সুভাষ বিশ্বাস। আমি শুধু তার আগে এই মহাপুরুষদের সম্বন্ধে দু চার কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমরা আজ প্রায় ৭৩ বছর স্বাধীন হয়েছি। স্বাধীনতার এত বছর পরেও এদেশের স্বাধীনতা যজ্ঞে আহুতি দেওয়া এই বীর যোদ্ধারা বিস্মৃত কেন? সে প্রশ্ন কি আমাদের মনে কখনো জাগে? পৃথিবীর সব জাতি তার দেশের বীর যোদ্ধা মহাপুরুষদের শ্রদ্ধা করে, সম্মান জানায়, স্মরণ করে। তবে আমরা কেন আমাদের বীর পূর্বপুরুষদের ভুলে গেলাম? ইতিহাসের পাতা থেকে কেন প্রায় লুপ্ত হয়ে গেল তাদের স্মৃতি? এর কারণ খুঁজতে গেলে আমাদের যেতে হবে অনেক গভীরে, কারণ এ এক সুগভীর চক্রান্ত। আমাদের মাতৃভূমি ভারতবর্ষ প্রায় ১০০০ বছর পরাধীন ছিল। ৭১২ খ্রিস্টাব্দে ভারতে প্রথম মুসলিম আক্রমণের কাল হতে প্রায় ৮০০ বছর এদেশ শাসন করেছে আরবের ঊষর মরুভূমির বর্বর দস্যু পাঠান মোঘলেরা। আর আরো প্রায় ২০০ বছর আমরা পরাধীন থেকেছি উচ্চ শিক্ষায় শিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিধারী, সুচতুর ইংরেজ সাম্রাজ্যের কাছে। আজ আমরা ইতিহাস বইতে যা পড়ি তা এই বিদেশি সাম্রাজ্যবাদী বর্বর শাসকদের লেখা ইতিহাসই পড়ি। ইসলামী শাসনকালে বর্বর মুসলমান সম্রাটেরা এক হাতে তরবারি, অন্য হাতে কোরআন নিয়ে সারা ভারতে কি জঘন্য নরসংহারটাই না চালিয়েছে এই ৮০০ বছর। একদিকে শত শত মন্দির, বৌদ্ধ বিহার, জৈন মঠ, শিল্প, স্থাপত্য, শিক্ষা কেন্দ্র ধ্বংস করেছে। অন্যদিকে আমাদের ঘরের মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করে হারেমে বন্দি রেখে তাদের উপর করেছে অকথ্য অত্যাচার। লাখো লাখো হিন্দুর রক্তে রাঙিয়ে দিয়েছে এদেশের মাটি। নালন্দা, তক্ষশিলা, অযোধ্যা, মথুরা, কাশী সহ ৫০,০০০-এরও বেশি দেবালয়, ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান শুধু ধ্বংস করেই ক্ষান্ত হয়নি তারা, তার ভগ্নস্তূপের উপর গড়ে তুলেছে ইসলামের বিজয় স্মারক। এই নরপিশাচ মুসলমান সম্রাটেরা তাদের বীরত্বের কাহিনী লিখে রাখতে তাদেরই অন্যে প্রতিপালিত
মোসাহেবদের দিয়ে লেখালেন ভারতের নতুন ইতিহাস। আবুল ফজল, বরকত আহমেদ, আকবর শাহ খান, নিজামুদ্দিন আসির প্রভৃতি চাটুকারেরা লিখল ইসলামী সাম্রাজ্যের স্বর্ণযুগের কল্পিত কাহিনী। মুসলমান সম্রাটেরা কত মহান, ঔরঙ্গজেব কত ধর্মপ্রাণ, 10,000 রাজপুত রমণীকে হারেমে বন্দি রেখে প্রতিনিয়ত ধর্ষণ করা আকবর কতই না হিন্দু দরদি প্রজাবৎসল বীর যোদ্ধা। অন্যদিকে এদেশের চোখে মেবার, সিংহ রানা প্রতাপ, দুর্গাবতী, ছত্রপতি শিবাজি এরা মোটেই বীর, মহান, দেশভক্ত নয়, ছিল দস্যু, ভীরু, অহংকারী, পর্বত মুশিক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইসলামী শাসনে আমরাও ধীরে ধীরে সেই অত্যাচারী শাসকের মিথ্যা ইতিহাসই পড়তে বাধ্য হলাম। এরপর এলো ইংরেজ শাসন। 1757 সাল পলাশির প্রান্তরে মুসলমান সাম্রাজ্য অস্তমিত হয়ে এদেশে এলো ক্রূর ইংরেজ। এবার এক অন্য আক্রমণ। বুদ্ধিমান ইংরেজ এদেশকে যুগ যুগ ধরে শাসন করার লক্ষ্য নিয়ে এক সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করলো। ভারতীয় জাতিকে হীন, দুর্বল, ভীরু, কাপুরুষ হিসাবে প্রতিপন্ন করতে বদলে দিল এদেশের ইতিহাস, প্রাচীন শিক্ষা পদ্ধতি। 1835 সাল ইংল্যান্ডের তৎকালীন শিক্ষামন্ত্রী লর্ড মেকলের সুপারিশ মতো এদেশে প্রবর্তিত হলো মেকলে শিক্ষা পদ্ধতি। উদ্দেশ্য কালো চামড়ার ইংরেজ তৈরি, যারা ভারতেরই লোক হবে, দেখতে হবে আমাদেরই মতো, কিন্তু শিক্ষায়, দীক্ষায়, বিদ্যায়, বুদ্ধিতে হবে ইংরেজ, প্রবল ভারত বিদ্বেষী, যারা এদেশের প্রাচীনতা, সংস্কৃতি, কৃষ্টি, বীরত্ব, ইতিহাসকে সর্বদা হীন বলে ঘৃণা করতে শিখবে। আজ স্বাধীনতার এত বছর পরেও দেখছি তারা অনেকাংশে সফল হয়েছে। তাই আজ স্বদেশের সাধনায় শিক্ষিত দার্শনিক, ইতিহাসবিদ আচার্য স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদারদের ইতিহাস না পড়ে আমরা পড়ে চলেছি বিজাতীয় শিক্ষায় শিক্ষিত সেই ইসলামী ও মেকলে ইতিহাসবিদদের সুযোগ্য উত্তরসূরি ইরফান হাবিব, রমিলা থাপার, রামচন্দ্র গুহ প্রভৃতিদের লেখা ইতিহাস, যাদের ইতিহাসে ঠাঁই হয়নি এদেশের প্রকৃত বীর যোদ্ধা, রাষ্ট্রপ্রেমী মহাপুরুষদের। স্বাধীনতার পরে এই বছরে আমাদের দেশের শিক্ষামন্ত্রীদের তালিকায় চোখ বোলালেও আমরা বুঝতে পারবো কেন আমাদের নবীন প্রজন্ম আজও এদেশের প্রকৃত ইতিহাস জানতে বঞ্চিত হচ্ছে। কারা আছেন এই তালিকায়? আছেন আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির, মোহাম্মদ করিম চাগলা, ফখরুদ্দিন আলী আহমেদ, নুরুল হাসান প্রভৃতিরা। কিন্তু আজ সময় এসেছে নতুন করে ইতিহাস জানার ও ইতিহাস লেখার। আজ এই কার্যক্রমের প্রথমেই আমরা যার কথা জানব তিনি হলেন ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত অসম রাজ্যের বীর যোদ্ধা লাচিত বড়ফুকন, যিনি মুসলমান সাম্রাজ্যের বিজয় রথকে অসমের সীমান্তেই রুখে দিয়েছিলেন তার অসম বীরত্বের দ্বারা। অসমের হিন্দু রাজা সুসেনপার সেনাপতি ছিলেন তিনি। 1669 সালে এক ছোট্ট সেনাবাহিনী নিয়ে প্রবল অসুস্থ শরীরে মোগলদের প্রায় 45,000 সশস্ত্র সেনা, 1,000 কামান ও বিরাট নৌবহরের বিরুদ্ধে যে পরাক্রমের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজিত ও নিহত করেছিলেন তা সরাইঘাট যুদ্ধ নামে আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। লাচিত বড়ফুকনের নেতৃত্বের কারণে মুঘলের সেই পরাজয় বহু বছর পর্যন্ত অসমকে স্বাধীন রাখতে সাহায্য করেছে। কিন্তু এমন এক অসম সাহসী বীর যোদ্ধাকে আমরা আজও ভারতবাসী যোগ্য সম্মান দিইনি। আমাদের প্রত্যেকের উচিত স্বধর্ম ও স্বদেশ রক্ষায় লাচিত বড়ফুকনের অসামান্য বীরত্বের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা ও পরবর্তী প্রজন্মকে তার প্রকৃত ইতিহাস জানানো।
এই কার্যক্রমের দ্বিতীয় পর্বে যে মহাপুরুষের জীবনের কথা আমরা শুনব তিনি হলেন মারাঠা পেশোয়া প্রথম বাজিরাও, যার জন্ম 18ই আগস্ট 1700 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1740 সালে। অর্থাৎ তিনি মাত্র 40 বছর বয়সে যে অনন্য কীর্তি স্থাপন করে গেলেন তা ভারতের ইতিহাসে আজও অমর হয়ে আছে। মহারাষ্ট্র বীরের দেশ। ছত্রপতি শিবাজী প্রতিষ্ঠিত হিন্দবী স্বরাজ বা হিন্দু রাষ্ট্রের সুযোগ্য উত্তরসূরি ছিলেন শাহু মহারাজ। তার শাসনকালে প্রথম বাজিরাও ছিলেন তারই পেশোয়া বা প্রধানমন্ত্রী। ভারতব্যাপী মোগল শাসনে এই হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে যেভাবে ইসলামী আগ্রাসনের তীব্র প্রচেষ্টা হয়েছিল তার তীব্র গতি যিনি রোধ করে দিয়েছিলেন তার অসামান্য বীরত্বের মাধ্যমে তার প্রধান কর্ণধার ছিলেন এই প্রথম বাজিরাও। তার 20 বছরের প্রধানমন্ত্রিত্বকালে তিনি একটি যুদ্ধেও পরাজিত হননি এবং তিনি সেই মুসলমান শাসকদের এমন শিক্ষা দিয়েছিলেন বহুদিন এই হিন্দু রাষ্ট্রের দিকে বাঁকা চোখে তাকাবার আর সাহস হয়নি তাদের। আমরা তার জীবনের গৌরবোজ্জ্বল কাহিনীও আমরা শুনব ডক্টর বিশ্বাসের মূল ভাষণে। ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড়, ওদের কাহিনী বিদেশির খুনে, গুলি বন্দুক বোমার আগুনে আজিও রোমাঞ্চকর। ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড়। ইংরেজ শাসনকালে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বর্ণময় উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন বঙ্গ সন্তান রাসবিহারী বসু। কিন্তু এই মহান দেশপ্রেমিককেও আমরা যোগ্য সম্মান দিইনি। তিনি আজও আমাদের কাছে প্রায় বিস্মরণীয়, কারণ স্বাধীনতার পরে আমাদের দেশে যারা ক্ষমতায় এসেছেন তারা নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য এদের ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছে। ভারতের শেষ স্বাধীনতা সংগ্রামে একদিকে ছিল চরমপন্থী সশস্ত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার যুদ্ধ, অন্যদিকে নরমপন্থীদের আবেদন নিবেদনের দ্বারা শাসন ক্ষমতা ভিক্ষা চাওয়ার হীন প্রবৃত্তি। অবশেষে আসমুদ্র হিমাচলের সশস্ত্র সংগ্রাম ও জাগ্রত জনশক্তির ভয়ে ভীত ইংরেজ ভারতকে দুটি খণ্ডে ভাগ করে দিয়ে স্বাধীনতা ভিক্ষা দিয়ে গেল 2 ভিখারিকে। আর আমরা উদার্ত কণ্ঠে গান বাঁধলাম, दे दी हमें आजादी बिना खर्ग बिना ढाल, सबरमती के संत तूने कर दिया कमाल। একবারও ভেবে দেখলাম না বিনা খড়গ বিনা যুদ্ধে যদি স্বাধীনতাই এসেছিল তবে ক্ষুদিরাম, প্রীতিলতা, মাস্টারদা, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, উধম সিং এরা কারা? তাদের জন্য আগে থেকেই উত্তর তৈরি করে রেখেছিল আমাদের শাসককুল। ওই যারা বোমা মেরে ভীত সন্ত্রস্ত করে ইংরেজ তাড়িয়ে বন্দে মাতরম বলে হাসতে হাসতে ফাঁসির দড়িতে চুমু খেয়েছিল তারা, ও যারা ওই কাজে প্রেরণা দিয়েছিলেন সেই ঋষি অরবিন্দ, রাসবিহারী, নেতাজি সকলেই তাদের চোখে ছিল পথভ্রষ্ট উগ্রবাদী। নতুন করে ইতিহাস লেখা হলো। স্বাধীনতা এসেছে গান্ধীর চরকা, অসহযোগ আর খিলাফতের মাধ্যমে। কিন্তু আজ আমাদের ভ্রম সংশোধন করতে হবে, জানতে হবে প্রকৃত ইতিহাস। আমাদের এই স্বাধীনতা চরকার ভিক্ষায় আসেনি, এসেছে সশস্ত্র বিপ্লব, নৌ বিদ্রোহ, আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্বে সেনা বিদ্রোহের পরিস্থিতির চাপে। এখন আমরা শুনব আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা পুরুষ রাসবিহারী বসুর বর্ণময় জীবনের টুকরো 2-1টি ঘটনা। 23শে ডিসেম্বর 1912 সাল, উৎসব মুখর দিল্লির সেদিন সাজো সাজো রব। যেদিকে দৃষ্টি যায় শুধু আলো আর পতাকার সমারোহ আর কালো কালো মাথা। ইংরেজ সম্রাট
পঞ্চম অভিষেক উপলক্ষে শোভাযাত্রা দিল্লির রাজপথে। তার সঙ্গে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হওয়ার পরে বড়লাটের দায়িত্ব গ্রহণের প্রথম অনুষ্ঠান। হাতির পিঠে চেপে সস্ত্রীক বড়লাট হার্ডিঞ্জ এবং তার সঙ্গে রাজ কর্মচারী, দেশীয় রাজা মহারাজা মোসাহেবের দল চলেছে। শোভাযাত্রা তখন চাঁদনী চক পর্যন্ত পৌঁছেছে। আশেপাশের ছাদ থেকে মেয়েদের ভিড়, সবাই একবার বড়লাটকে দেখতে চায়। হঠাৎ কোথা থেকে এক সুবেশা তরুণী উপস্থিত হলো দোতলার ভিড়ের মধ্যে। কি তার মন ভোলানো রূপ, স্বাস্থ্যে, সৌন্দর্যে, যৌবনে ভরা এক উজ্জ্বল শিখা। তোমার নাম কি বেহেন? মুগ্ধ বিস্ময়ে প্রশ্ন করলেন পাশের এক মহিলা। মিষ্টি হেসে উত্তর দিল, নাম, মেরা নাম লীলাবতী। ইতিমধ্যে শোভাযাত্রা এসে গিয়েছে। দোতলার ঠিক নিচেই হাতির পিঠে চড়ে সস্ত্রীক বড়লাট। হঠাৎ গোটা রাজপথ থরথর করে কেঁপে উঠল এক প্রচন্ড বিস্ফোরণে। কি হলো? কিছু তো দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া আর ধোঁয়া। শুধু বোঝা গেল কলিকাতার মতো দিল্লিও আর নিরাপদ নয়। চারিদিকে তখন শুধু আর্তচিৎকার, পালাও পালাও, চরম বিশৃঙ্খলা। মোসাহেবের রাজা মহারাজাদের দৌড়টা তখন দেখার মতো। বোমার শব্দে হাতিগুলির উন্মত্ত ছোটাছুটি। ধোঁয়া সরতে দেখা গেল বড়লাটের হাতির মাহুতটি মারা পড়েছে। বড়লাটের অবস্থাও সঙ্গীন। তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কিন্তু আশ্চর্য, এই হট্টগোলের মাঝে সেই সুন্দরী তরুণী লীলাবতী কোথায় যে অদৃশ্য হয়ে গেল, কেউ টেরই পেল না। তবে কি সেই বোমাটা সেই তরুণী ছুঁড়েছিল, না অন্য কেউ? শুরু হলো তদন্ত, গবেষণা। আক্রোশে ফেটে পড়ল শাসক দল। শেষে কিনা ইংরেজ শাসকের সর্বোচ্চ প্রতিনিধি বড়লাটের উপর হামলা। সবচেয়ে বেশি প্রতিবাদে সরব দেশীয় রাজা মহারাজার দল। কি অন্যায়, কি অন্যায়! বড়লাট না থাকলে আমাদের খেতাব দেবে কে? এর সর্বস্তরে প্রতিবাদ হওয়া উচিত। প্রতিবাদে সবাইকে ছাপিয়ে গেলেন সরকার বাহাদুরের একান্ত অনুগত এক ভক্ত, দেরাদুন বন বিভাগের বিশিষ্ট কর্মচারী রাসবিহারী বসু। এক প্রতিবাদ সভায় ভাষণ দিতে গিয়ে তার সে কি তর্জন গর্জন! বললেন, ধিক সেই পাষণ্ড আততায়ীকে! আমাদের মহান বড়লাট বাহাদুরকে এমন ঘৃণ্য পন্থায় যে আক্রমণ করেছে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে চরম শাস্তি দেওয়া উচিত। বলতে বলতে রাগে দুঃখে কেঁদে ফেললেন তিনি। ভাষণ থামিয়ে সভার মঞ্চ থেকে নেমে এলেন চোখের জল মুছতে মুছতে। শাসক সম্প্রদায় তো প্রশংসায় পঞ্চমুখ। সত্যি রাসবিহারীর মতো রাজভক্ত প্রজা আর কজন আছে এই দেশে? তাবর তাবর গোয়েন্দারা যখন শত চেষ্টা করে ওই আততায়ীকে ধরতে পারলেন না, তখন সরকার অপরাধীকে ধরিয়ে দিতে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করল। কিন্তু এতেও কোনো কাজ হলো না। 1913 সালের 17ই মে লাহোরের পুলিশ ক্লাবে বোমা পড়ল। পুলিশ বিভাগ দিশেহারা। খুঁজতে খুঁজতে অবশেষে কলকাতায় ধরা পড়ল অনুশীলন সমিতির এক সদস্য দীননাথ তলোয়ার। পুলিশের নির্মম অত্যাচারে সে হার মানল। ফাঁস হয়ে গেল সেদিন বড়লাটের উপরে হামলার সব চক্রান্তের কাহিনী। জানা গেল সেদিন সেই সুন্দরী তরুণী লীলাবতী কোনো তরুণী নয়, বাংলার এক দামাল কিশোর বসন্ত বিশ্বাস। লাহোরের পুলিশ ক্লাবে হামলাও তাদেরই দলেরই কাজ। আরে এই মহাযজ্ঞের যিনি প্রধান কর্ণধার, তিনি আর কেউ নয়, দেরাদুন বন বিভাগের বিশিষ্ট রাজ কর্মচারী রাসবিহারী বসু। রাসবিহারী! লালমুখ ইংরেজ থেকে শুরু করে চেনা পরিচিত প্রতিটি মানুষ স্তম্ভিত। তা কি করে হয়? রাসবিহারী তো সরকার বাহাদুরের পেয়ারের লোক। কত বড় বড় পুলিশ অফিসার, সরকারি বড়বাবুদের সঙ্গে তার ওঠা বসা, মাখামাখি। তবে কি বাঘের ঘরে ঘোগের বাসা? এত বড় দুঃসাহস
ধরে আনো সেই বিশ্বাসঘাতকটাকে। কিন্তু কোথায় রাসবিহারী? দেরাদুন থেকে তল্পিতল্পা গুটিয়ে ততক্ষণে তিনি হাওয়া। যে করেই হোক রাসবিহারীর মাথা চাই। পুরস্কার ঘোষণা হলো 1,12,500 টাকা। কিন্তু সবই বৃথা। রাসবিহারী যে এ যুগের সব্যসাচী, ভারতের প্রতিটি ভাষা তার আয়ত্তে। তাছাড়া নিমেষে ভোল বদল করতে সে একজন সুদক্ষ শিল্পী। তাই তিনি কখনো ফেটা বাবু, কখনো সতীশচন্দর, আবার কখনো সুরেন্দ্রনাথ সেজে ঘুরে বেড়াতে লাগলেন। আজ লাহোর, কাল অমৃতসর, পরশু কলকাতা, তো পরদিন আবার চন্দননগরে। কতবার তিনি পুলিশের মুখোমুখি হয়েছেন, কথাবার্তা বলেছেন, কিন্তু ওই পর্যন্তই। তাকে কেউ সন্দেহ করেনি আর ধরতেও পারেনি। রাসবিহারী তখন কাশিতে। একদিন সকালে হঠাৎ চমকে উঠলেন, বাইরে পুলিশ, গোটা বাড়িটাই তারা ঘিরে ফেলেছে। বাইরে হুঙ্কার, দরজা খোলো, কে আছো ভেতরে? ডাক শুনে বেরিয়ে এলো এক উড়ে ঠাকুর। চোখে মুখে তার ভয়। পুলিশের প্রশ্ন, রাসবিহারী ভেতরে আছেন? ঘাড়ে নেড়ে সম্মতি জানালো সে। আগে হ্যাঁ, বাবু ভেতরেই আছেন, ঘুমোচ্ছেন। সঙ্গে সঙ্গে রাইফেল হাতে হুড়মুড় করে ঢুকে পড়ল পুলিশের বাহিনী। কিন্তু কোথায় রাসবিহারী? আশ্চর্য, কেউ নেই। সেই উড়ে ঠাকুরটিও না, কোথাও নেই। কথাবার্তার ফাঁকে সেই উড়ে ঠাকুরের ছদ্মবেশে রাসবিহারী কখন যে পালিয়েছে কেউ তা খেয়ালই করেনি। সেবারে কলকাতায় শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত সেদিন পুলিশে পুলিশে ছয়লাভ। রাসবিহারী এসেছেন এই কলকাতাতেই, এখানেই কোথাও আশ্রয় নিয়েছেন। একেবারে পাক্কা খবর। তন্ন তন্ন করে সর্বত্র খোঁজা হলো, কিন্তু কোথায় রাসবিহারী? না, কোথাও তো নেই। শিয়ালদা স্টেশনের পোস্ট অফিসের দোতলায় বসে যে প্রৌঢ় অ্যাংলো ইন্ডিয়ানটি তখন তন্ময় হয়ে বেহালায় সুর তুলেছিলেন, তিনি কিন্তু ছিলেন স্বয়ং রাসবিহারী বোস। সেদিন কেউ তাকে চিনতে পারেনি। এবার তার জন্মভূমি চন্দননগর। চারপাশে সেদিন পুলিশের দৃঢ় বেষ্টনী, মশা মাছি পর্যন্ত গলার উপায় নেই। একেবারে অভ্রান্ত খবর, রাসবিহারী এই বাড়িতেই আছে। যে করেই হোক এবার তাকে ধরতেই হবে। কিন্তু সব চেষ্টা বৃথা। বোঝার আগেই এক ফাঁকে পাখি কখন যে খাঁচা থেকে ফুরুত করে পালিয়েছে তা কেউই টের পেল না। কিন্তু এ কি করে সম্ভব? ইতিমধ্যে একটি প্রাণীও তো এ বাড়িতে ঢুকতে বা বেরোতে পারেনি। তাহলে ও, তবে কি ময়লার বালতি হাতে একটু আগে যে ঝাড়ুদারটি এ বাড়ি থেকে বেরিয়ে গেল, তিনি সেই রূপকথার জাদুকর মহানায়ক রাসবিহারী বোস? হ্যাঁ, সারা ভারতে রাসবিহারী তখন হিরো। আরো কতবার কত রূপে তিনি যে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছেন তার ইয়ত্তা নেই। কিন্তু এই লুকোচুরি খেলায় তার লাভ কি? এ তো তার মহান লক্ষ্য, বিপ্লবী কর্মকাণ্ড, দেশকে স্বাধীন করার লক্ষ্য, তাতে তো কোনো সাফল্য আসছে না। এবার কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি। অবশেষে পুলিশের চোখে ধুলো দিয়ে রাসবিহারী পাড়ি দিলেন জাপানের পথে। দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনের ব্রত নিয়ে নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বজন, দেশ সব ছেড়ে এক অচেনা অনিশ্চিতের পথে পাড়ি দিলেন তিনি। লক্ষ্য বিদেশের মাটিতে গিয়ে সেনা সংগ্রহ করে ইংরেজদের বিরুদ্ধে এক অন্তিম নির্ণায়ক যুদ্ধে অবতীর্ণ হতে। জাপানের মাটিতে তৈরি করলেন আইএনএ। পরবর্তীকালে যার নেতৃত্বভার তুলে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে, যে বাহিনী আজাদ হিন্দ ফৌজ নামে ইংরেজদের ঘুম কেড়ে নিয়েছিল। এখন আমরা এই তিন বিস্তৃত মহান যোদ্ধার অমর বীরত্বের আরো অনেক কাহিনী শুনবো আমাদের সম্মানীয় অধ্যাপক ডাক্তার সুভাষ বিশ্বাস মহোদয়ের মুখ হতে, যা আমাদের নবীন প্রজন্মকে এই দেশ ও তার প্রকৃত সুসন্তানদের প্রতি শ্রদ্ধায় অবনত হতে শেখাবে।
নমস্কার। স্বাগত ভাষণ রাখলেন শ্রদ্ধাভাজন শ্রী শিবেন্দ্র ত্রিপাঠী মহোদয়, আয়কর নিরীক্ষক, বসন্তগড় সহপ্রমুখ এবং প্রদেশ সমিতির সদস্য, লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ। তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা রইল। এখন উদ্বোধনী সঙ্গীত। এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রদ্ধাভাজন ডক্টর দেবনাথ মল্লিক মহোদয়, প্রধান শিক্ষক, শরৎগড় প্রমুখ এবং প্রদেশ সমিতির সদস্য, দক্ষিণবঙ্গ। দেবতা আর অন্য কিছু নয়, হৃদয়ে জানিয়া এই গভীর রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়, হৃদয়ে জানিয়া এই গভীর সবারে বাসিয়া ভালো জানিয়া গেলের আলো, বসুধারা বিলতা পড়ে যাব রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়, হৃদয়ে জানিয়া এই গভীর সবারে বাসিয়া ভালো জানিয়া গেলের আলো, বসুধারা বিলতা পড়ে যাব রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়। স্বার্থময় জীবনেতে সুখ কোথা পাবো ভাই, কিছু পরহিত ব্রত মোরা নিয়েছি যে তাই, দুঃখ শোক বিলাসিয়া ঘুমানন্দ বিরচিয়া আমরা করিব দূর মহামৃত্যু ভয়, রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়, হৃদয়ে জানিয়া এই গভীর রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়, সর্বলোকে সুখী হবে সুস্থ হয়ে রবে সবে, দুঃখ দৈন শোক ভয় আর নাহি রবে, ন্যায্য সাম্য অধিকারে হোক তাহা সবাকারে, বিঘোষিব বিশ্ব মাঝে মানবের জয়, রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়, হৃদয়ে জানিয়া এই গভীর রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়। অনন্ত বিচিত্র পথে মহাযাত্রা করি, পরিপূর্ণ আনন্দের আমি হরি, অনন্ত বিচিত্র পথে মহাযাত্রা করি, পরিপূর্ণ আনন্দের আনিব হরি, খণ্ড ক্ষুদ্র বাসনারে চিত্ত হতে রাখি দূরে, পরহিতে জীবন করে যাব ক্ষয়, রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়, হৃদয়ে জানিয়া এই গভীর রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়, লক্ষ্যে পৌঁছতে যদি এ জীবন যায়, কিছু মাত্র ক্ষতি মোরা নাহি গণিতায়,
লক্ষ্যে পৌঁছতে যদি জীবন যায়, কিছু মাত্র ক্ষতি মোরা নাহি গণিতার। বারো বারো জন্ম লোভী শতেক যাতনা সহি, এ পুত জীবন ধারা করিব অক্ষয়। রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়, হৃদয়ে জানিয়া এই গভীর প্রত্যয়। সবারে বাসিয়া ভালো জ্বালিয়া জ্ঞানের আলো, বসুধারা বিলতা করে যাব ক্ষয়। রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়, হৃদয়ে জানিয়া এই গভীর প্রত্যয়। রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়, রাষ্ট্রই দেবতা আর অন্য কিছু নয়। খুব সুন্দর এবং প্রাসঙ্গিক উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন শ্রদ্ধাভাজন দেবনাথ মল্লিক মহোদয়। আমাদের সকলের তরফ থেকে তাকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। আজকের আলোচ্য বিষয় ভারত ইতিহাসের বিস্মৃত রাষ্ট্রনায়কেরা। বালাজি বাজিরাও, রাসবিহারী বসু ও লাচিত বরফুকন। উনাদের সম্পর্কে আলোচনা করবেন পরম শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর সুভাষ বিশ্বাস মহোদয়, ইতিহাসবিদ, কল্যাণী বিশ্ববিদ্যালয়। নমস্কার। আজকে লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের উদ্যোগে আমাদের এই আলোচনা সভায় আমাদের মঞ্চ সহযোগিতা করেছে রিতম বাংলা। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ এবং রিতম বাংলার কর্তৃপক্ষকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের যে আলোচ্য বিষয় রাখা হয়েছে মূলত ভারতের জাতীয়তাবাদী প্রেক্ষাপটে কয়েকজন প্রায় বিস্তৃত ভারতীয়ের কথা আমরা তাদের নিয়ে আলোচনা করব। জাতীয়তাবাদের প্রেক্ষাপটে আমাদের সুদীর্ঘ ইতিহাসে অসংখ্য মহামানব আমরা পেয়েছি ভারতে। এদের মধ্যে বিভিন্ন ঘটনায় বিভিন্ন কারণে দেখা যাবে আজকের যুগে তাদের মধ্যে কেউ কেউ আমাদের থেকে অনেকটাই যেন দূরে। আমরা যেন তাদের কাউকে অনেকেই যেন ভুলে গেছি বা ভুলে থাকতে চাইছি। কেউ আমরা যেন তাদেরকে যোগ্য সম্মানও দিতে পারছি না। এমন যে অসংখ্য জাতীয়তাবাদী নেতা ভারতে ছিলেন, তাদের মধ্য থেকে আমরা আজকে কয়েকজনকে নিয়ে আলোচনা করব, যাদের মধ্যে অন্যতম হলেন লচিত বরফুকন, বালাজি বাজিরাও, রাসবিহারী বোস। এই তিনজনকে নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এই তিনজনের মূল ক্ষেত্র ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে। লচিত বরফুকন, তার মূল কর্মক্ষেত্র ছিল ভারতের একেবারে পূর্ব সীমান্তে আসাম। তারপর প্রথম বাজিরাওয়ের কর্মক্ষেত্র পশ্চিমে মারাঠা সাম্রাজ্য এবং ইংরেজ আমলের যে বিপ্লববাদ, এই বিপ্লববাদের যিনি অন্যতম হোতা রাসবিহারী বোস, তার জন্ম এবং উঠে আসা এই বাংলা থেকে। আমরা তাদেরকে নিয়ে আজকে আলোচনা করব। আমরা সময়ের নিরিখে সাজাবো। শুরু করব লচিত বরফুকনকে দিয়ে। লচিত বরফুকন হলেন সপ্তদশ শতকের মানুষ।
আর আমরা যারা বাঙালি, যারা পশ্চিমবঙ্গে দীর্ঘকাল ইতিহাস চর্চা করছি, ইতিহাস পড়াশোনা করেছি, অদ্ভুতভাবে এই নামটার সঙ্গে মনে হয় আমরা বেশিরভাগ বাঙালি পরিচিত নই, অন্তত ওই পাঠ্যক্ষেত্রে। অথচ পরিচিত হওয়া দরকার ছিল। এমন একজন দেশপ্রেমিক বীর যোদ্ধা, তার সঙ্গে, তার নামের সঙ্গে, তার কাহিনীর সঙ্গে আমাদের পরিচিত হওয়া দরকার ছিল, কিন্তু সেটা আমরা হয়তো বিভিন্ন কারণে হয়ে উঠতে পারিনি। ভারতের অন্যান্য প্রদেশেও লচিত বরফুকন প্রায় বিস্তৃত এক মানুষ, তাকে আমরা আজকে স্মরণ করব আলোচনার মধ্য দিয়ে। লচিত বরফুকন ছিলেন সেনাপতি। বর্তমান আসামের যে আগের রাজবংশ, অহোম রাজবংশ, এই রাজবংশ প্রায় 800 বছর রাজত্ব করেছে আসামে। দিল্লিতে যখন সুলতানি শাসন শুরু হয়েছে, আর এর সঙ্গে সঙ্গে প্রায় বাংলায় যখন তুর্কি আক্রমণ ঘটেছে, তুর্কি আক্রমণ বখতিয়ার খলজির নেতৃত্বে, অর্থাৎ 1200 সালের পরপরই, অর্থাৎ বলতে গেলে দিল্লিকে কেন্দ্র করে সর্বভারতীয় ক্ষেত্রে এবং বখতিয়ার খলজির দ্বারা বাংলা প্রদেশে এই যে ইসলামের জয়যাত্রা, সেই সঙ্গে ইসলামের প্রসার শুরু হয়েছিল। ঠিক ওই সমকালে ইসলামের প্রসারের থেকে একদম দূরে থেকে বর্তমান আসামে কিন্তু তখন হিন্দু একটা রাজবংশ দীর্ঘদিন রাজত্ব করেছে, এবং অদ্ভুতভাবে এই হিন্দু রাজবংশের দ্বারা বা হিন্দু রাজবংশ ইসলামের সম্প্রসারণকে সুলতানি আমলে যথেষ্ট দক্ষতার সঙ্গে প্রতিরোধ করতে পেরেছিল। সুলতানি সেনাপতিরা সেখানে আগ্রাসনের সাহসটুকু পর্যন্ত করেনি। এইভাবে আমরা লক্ষ্য করছি যে সুলতানি শাসনে যখন দিল্লিকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রান্তে এবং কিছুকাল পর থেকেই বাংলায় বিশেষ করে ইলিয়াস শাহী এবং হুসেন শাহী আমলে ইসলামের যেভাবে প্রসার ঘটেছে, তা কিন্তু এই অহোম রাজ্যে সম্ভব হয়নি। ঘটায় পরবর্তীকালে দিল্লিতে শাসকদের পরিবর্তন ঘটলো, রাজবংশের পরিবর্তন ঘটলো। দিল্লির সিংহাসনে 1526 সালে মুঘলরা সিংহাসনে বসলো এবং শুরু হলো মুঘল বংশের শাসন। এই মুঘল বংশের শাসনকে বলা যাবে ইসলামের সম্প্রসারণের ক্ষেত্রে ওই সুলতানি বংশের ফেজ 2। সুলতানি বংশ ইসলামের সম্প্রসারণে যে কাজগুলো করে গেছেন, যতটা এগিয়ে গেছেন, ঠিক সেখান থেকে যেন মুঘল শাসকরা, মুঘল সম্রাটরা ইসলামের সম্প্রসারণটা শুরু করেছেন বিভিন্ন প্রান্তে। একেবারে আসমুদ্র হিমাচল তারা বিভিন্ন ইস্যুতে ইসলামের সম্প্রসারণের জন্য চেষ্টা চালিয়েছেন। ঠিক এমনই একটা সম্প্রসারণের ক্ষেত্র ছিল তাদের আসাম। মুঘল সম্রাটরা লক্ষ্য করছেন যে দীর্ঘদিন কি করে আসাম এই ইসলামের বাইরে আছে, সেখানে হিন্দু রাজবংশ কিভাবে এত বছর রাজত্ব করছে, তা তাদের কাছে বিস্ময়ের ছিল। অতএব এবার নজর পড়ল আসামের দিকে। আমরা যে আসামের কথা বলছি তখন যেটা অহোম সাম্রাজ্য, এই সাম্রাজ্যেই তখন সেনাপতি ছিলেন লচিত বরফুকন, আমরা যার কথা আজকে আলোচনা করছি। এই লচিত বরফুকন খুবই দক্ষ সেনাপতি ছিলেন। যেহেতু রাজবংশে তার জন্ম, স্বাভাবিকভাবেই রাজবংশের সন্তানদের যেরূপ শিক্ষা দীক্ষা বীরত্বের পাঠ নিতে হয়, ছোটবেলা থেকেই তিনি সেসব পাঠ নিয়েছেন এবং সেই সঙ্গে অত্যন্ত গভীর জাতীয়তা বোধে তিনি উদ্দীপ্ত ছিলেন। তিনি যখন বিভিন্ন স্তর পেরিয়ে একেবারে চূড়ান্ত জায়গায় আসামের মানে অহোম সাম্রাজ্যের সেনাপতির পদ পেলেন, তখন এই ইসলামের আগ্রাসন বা মুঘলের আগ্রাসন থেকে এই অহোম সাম্রাজ্যকে রক্ষার দায়িত্ব মূলত তার উপরেই পড়ল। ঠিক এমন সময়ে আমরা লক্ষ্য করছি যে মুঘলরা আসামের দিকে নজর দিচ্ছে। বাংলা তখন মুঘলদের দখলে এবং আসামে তাদের সম্প্রসারণের জন্য চেষ্টা চলছে।
আর যুদ্ধক্ষেত্রে যেটা চিরকাল হয়ে আসছে, যুদ্ধ হচ্ছে ছল বল কল কৌশল সব রকম পদ্ধতি সবাই ব্যবহার করতে চায়। বিশেষ করে ইসলামের শাসনে তো আমরা এটা বারবার দেখেছি যে ছলে বলে কলে কৌশলে বিপক্ষকে পরাজিত করা, তাদের দখল করা ইত্যাদি চেষ্টা হয়েছে। এবং সেই চেষ্টা কিন্তু আসামে শুরু হয়েছে এই লচিত বরফুকনকে দিয়েই। যে লচিত বরফুকনের উপরে সম্রাটের অগাধ বিশ্বাস, প্রধানমন্ত্রী অগাধ বিশ্বাস, মানে আসামের সম্রাট এবং প্রধানমন্ত্রী তাদের অগাধ বিশ্বাস, অথচ সেই সম্রাটের কাছে একটা চিঠি গেল, চিঠি পাঠিয়েছেন তখনকার মুঘল সেনাপতি রাম সিং, যিনি নাকি আসাম আক্রমণ করবেন বলে দায়িত্ব পেয়েছেন। এই রাম সিং আসামের সম্রাটকে চিঠি পাঠিয়েছেন যে তখন আসামের রাজা ছিলেন চক্রধ্বজ সিংহ। রাজা চক্রধ্বজ সিংহকে চিঠি পাঠিয়েছেন যাতে লেখা ছিল যে লচিত বরফুকন 1 লক্ষ টাকার বিনিময়ে গুয়াহাটিতে মুঘল সাম্রাজ্য স্থাপনের অনুমতি দিয়েছেন। একটা চিঠি, চিঠিতে মুঘলদের সেনাপতি দাবি করছেন, রাম সিং দাবি করছেন যে আপনাদের সেনাপতি লচিত বরফুকন 1 লক্ষ টাকার বিনিময়ে গুয়াহাটিতে মুঘল সাম্রাজ্য স্থাপনের অনুমতি দিয়েছেন। এই চিঠি পেয়ে সম্রাট এবং তার প্রধানমন্ত্রী তারা কি সিদ্ধান্ত নেবেন? তাহলে কি লচিত বরফুকন আসামের সঙ্গে, অহমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? কিন্তু না, রাজা এবং প্রধানমন্ত্রীর এত বিশ্বাস ছিল লচিতের কর্মকাণ্ডে, তার আগের যে প্রেক্ষাপট সেসব প্রেক্ষাপটে এত বিশ্বাস ছিল যে এই চিঠিকে ভুয়ো বলে কিন্তু তারা উড়িয়ে দিয়েছেন এবং লচিতের উপরে যথারীতি ভরসা রেখেছেন। এই প্রেক্ষাপটে লচিত যখন মুঘল সম্রাটের বা মুঘল বাহিনীর আক্রমণের গন্ধ পাচ্ছেন, তখন তিনি শুরু করেছেন আসামের রক্ষার জন্য পরিকল্পনা। এই পরিকল্পনার প্রথম স্তর ছিল একটা বিশাল উঁচু প্রাচীর দিয়ে আসামকে ঘিরে ফেলে মুঘলদের আক্রমণ প্রতিহত করা। এই প্রাচীর নির্মাণের দায়িত্ব তিনি দিলেন তার নিজের মামাকে। মামার নেতৃত্বে সেখানে এক বিশাল প্রাচীর গড়ে তোলা হবে যা মুঘল আক্রমণকে প্রতিহত করবে। যথারীতি তার মামার নেতৃত্বে কাজ চলছে, কিন্তু যে সময়ের মধ্যে যেটুকু কাজ হওয়া উচিত সেই প্রাচীরের সেটুকু কাজ হয়ে ওঠেনি, যার ফলে যথারীতি তিনি অভিযুক্ত করলেন তার মামাকে। অভিযুক্ত করে বললেন যে আগে দেশ তারপর মামা, মামা কখনোই দেশের থেকে বড় হতে পারে না। অতএব যেহেতু দেশের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন মামা, তার মামার কিন্তু তিনি মৃত্যুদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ড দিয়ে তিনি শীঘ্রই গন্ধ পাচ্ছেন যে খুব অচিরেই শুরু হবে নিশ্চয়ই মুঘলদের আক্রমণ, এবং এই আক্রমণের পরিকল্পনা যে সেই চিঠির মধ্য দিয়ে শুরু হয়েছে তিনি তাও ফিল করছিলেন। এই অবস্থায় বলতে বলতেই শুরু হয়ে গেল আক্রমণ। এবং সেই বিশাল মুঘল বাহিনী ইতিমধ্যে 1206 সালে দিল্লিতে ইসলামের শাসন শুরু হওয়ার পর, আমরা যে সময়ের কথা বলছি তখন 1671, অর্থাৎ এই যে দীর্ঘকালে ইসলামের ব্যাপক প্রসার ঘটেছে। ভারতের বিভিন্ন অংশে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, মুঘলদের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। অতএব সামরিক শক্তিতে তারা সুবিশাল। এই বিশাল বাহিনী আসাম আক্রমণ করলো। তাদের 30,000 সৈন্য, 15,000 ধনুর্বিদ, 18,000 ঘোড়া, 1,000-এর বেশি কামান এবং প্রচুর পরিমাণ নৌকো নিয়ে মুঘলরা অহোম রাজ্য আক্রমণ করলো। আর সেই তুলনায় বলতে গেলে অহোমের যে সেনাবাহিনী সেটা খুবই দুর্বল, অনেক ছোট। প্রথম পর্বে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অহোম রাজ্যের সৈন্যরা কিন্তু ভয়ে পিছুতে শুরু করলো। আর সেনাবাহিনীর
এই দুর্বল সেনাবাহিনীর ভয়ে পিছিয়ে যাওয়াকে দেখে লচিত বরফুকন বলেছেন, তোমরা যদি পিছিয়ে যেতে চাও যেতে পারো, কিন্তু স্বর্গদেব আমাকে আদেশ করেছেন আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়ব। তোমরা স্বর্গদেবকে বলবে আমি জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করেছি। লচিতের এই বাণী অহোমের সেনাদের দারুণভাবে উত্তেজিত করে। তারা নতুন উদ্যমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত কিন্তু তিনি যুদ্ধে জিতেছিলেন। তিনি অহোম রাজ্যকে জিতিয়েছিলেন, আসামে মুঘলদের আগ্রাসনকে প্রতিহত করতে পেরেছিলেন, যার ফলে সেই চারিদিকে যখন ইসলামের প্রসার ঘটেছে ভারতের বিভিন্ন প্রান্তে, এই লচিত বরফুকনের বীরত্বের জন্য ইসলাম মানে মুঘল সেখানে কিন্তু ঢুকতে পারেনি। বহাল তবিয়তে নিজ সাম্রাজ্য, নিজ ধর্ম, নিজ জনগণকে রক্ষা করতে পেরেছিলেন লচিত বরফুকন। এবং এই এই যে আসামকে রক্ষা, আসামের মানুষের ধর্মকে রক্ষা, তার সবচেয়ে বড় কৃতিত্ব সে যুগে লচিত বরফুকনের। দুঃখের বিষয়, যে বছর এই যুদ্ধে তিনি জয়লাভ করলেন 1671 খ্রিস্টাব্দে সরাইঘাটের যুদ্ধ, জয়লাভ করে যখন নিজের রাজ্যকে বাঁচালেন, সেই বছরই তার জ্বর হলো। এবং সেই জ্বরের মধ্যে প্রসঙ্গত বলা দরকার যে জ্বর শুরু হয়েছিল যুদ্ধ করতে করতেই, এবং যুদ্ধে জয়ের পর জ্বর যখন আরো বেড়ে গেল, সেই জ্বরে তার মৃত্যুও হলো। অর্থাৎ যুদ্ধ জয়ের মধ্য দিয়েই আমরা এই মহান দেশপ্রেমিক এই বীরকে আমরা হারালাম। তা এভাবে লচিত বরফুকন মুঘলদের আগ্রাসন থেকে, ইসলামের আগ্রাসন থেকে আসামকে দীর্ঘ রক্ষা করেছেন এবং আরো অন্তত 150-200 বছর আসামে সেই রাজবংশ শাসন করেছে। এবং যার ফলে আসামে ইসলামের সম্প্রসারণ অনেক পরে ঘটেছে। প্রসঙ্গত বলা দরকার যে এদিকে মুঘলের পতন ঘটলেও পরবর্তীকালে ভারতে ইংরেজরা তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করে, ভারতের সব প্রান্তে ইংরেজের শাসন ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষাপটে 1826 খ্রিস্টাব্দে আসামে ইংরেজদের প্রবেশ ঘটে এবং ইংরেজদের দখলে চলে যায় অহোম সাম্রাজ্য। কিন্তু 1826 খ্রিস্টাব্দের তাদের দখলে চলে গেলেও, ইংরেজদের দখলে চলে গেলেও, তার আগে পর্যন্ত এই রাজবংশ যে বীরত্ব দিয়ে তার রাজ্য এবং ধর্মকে রক্ষা করেছে, এমন বীরত্বের কাহিনী ইতিহাসে বিরল। সেই বীরত্বের অবশ্যই একটা বড় কর্ণধার, একজন বড় কর্ণধার হলেন লচিত বরফুকন। কিন্তু দুঃখের বিষয় যে এমন বীর দেশপ্রেমিক, এমন জাতীয়তাবাদী, ইতিহাসে যার আলোচনা একটা বড় অংশ জুড়ে থাকা উচিত, খুব গুরুত্ব দিয়ে পড়ানো উচিত, দুর্ভাগ্য আমাদের যে সেটা হচ্ছে না, দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে না। এবং হচ্ছে না বলেই নতুন প্রজন্ম তার নাম জানতে পারছে না। এই বিস্তৃত এক জাতীয়তাবাদী নেতাকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই। আমরা এরপর আলোচনা করব আরেকজন বিস্তৃত দেশপ্রেমিকের কথা। তিনি হলেন মারাঠা পেশোয়া প্রথম বাজিরাও। মারাঠা পেশোয়া প্রথম বাজিরাও আপনারা সবাই জানেন যে শিবাজির সময় থেকেই সেখানে সম্রাটের শাসন পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর পদ তৈরি করা হয়েছিল, যাকে মারাঠা ভাষায় বলা হতো পেশোয়া। পেশোয়া শব্দের অর্থ প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীদের অন্যতম ছিলেন প্রথম বাজিরাও। শিবাজির পরবর্তীকালে যখন শাহু মারাঠার সম্রাট, সেই সময়ে প্রথম বাজিরাও ছিলেন সেখানকার প্রধানমন্ত্রী। তা এই প্রধানমন্ত্রী কালে প্রথম বাজিরাও যে অদ্ভুত দূরদর্শিতা দেখিয়েছেন এবং বীরত্ব দেখিয়েছেন, তাও কিন্তু ইতিহাসের এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। কেমন? প্রথম বাজিরাও লক্ষ্য করেছিলেন যে 1200 সালের পর থেকে প্রথমে দিল্লির সুলতানগণ এবং পরবর্তীকালে মুঘল সম্রাটগণ একের পর এক ধীরে ধীরে ভারতের সমগ্র অংশই দখল করতে চলেছে এবং সেই সঙ্গে ইসলামের প্রসার ঘটেছে। তা ভারতে ইসলামের প্রসার যেভাবে ঘটেছে,
সেই গতিতে যারা প্রথম প্রতিরোধ করতে পেরেছিল তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন প্রথম বাজিরাও। তার অদ্ভুত দূরদর্শিতা সেই কাজে তাকে সাফল্য এনে দিয়েছিল। কেমন? প্রথম বাজিরাও লক্ষ্য করছিলেন যে যদি আমরা অন্য আর 5টা সাম্রাজ্যের মতোই, রাজ্যের মতোই যুদ্ধ করতে যাই, এই বিশাল শক্তি সম্পন্ন মুঘল বাহিনীর সঙ্গে যুদ্ধে এটে ওঠা সম্ভব হবে না। তার জন্য তিনি কৌশল নিয়েছিলেন নিজের ধর্ম এবং নিজের জাতিকে ঐক্যবদ্ধ করে আমার শক্তি সঞ্চয় করতে হবে। আমরা সবাই জানি মানুষের মনস্তত্ত্ব যদি বিশ্লেষণ করা যায় দেখা যাবে নিজের মাতৃভাষা, নিজের ধর্ম, এই বিষয়গুলো দিয়ে মানুষকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ করা যায়। এই মনস্তত্ত্বটাই উপলব্ধি করেছিলেন প্রথম বাজিরাও। তিনি কি করেছিলেন? তিনি প্রথমে নিজের ধর্মীয় গোষ্ঠীকে একত্রিত করতে চাইছিলেন। ইতিহাসে বিভিন্ন ঘটনায় দেখা যাবে, আমরা সেই আলেকজান্ডারের সময় থেকে দেখতে পাই, যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করছেন তখন আমাদের দেশীয় কোনো রাজা তাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন, আসুন আসুন। ঠিক এর উল্টো কাজ যদি করা যেত, আমাদের ভারতে এই বিদেশিদের হয়তো এই বারবারন্তই কোনো সময় সম্ভব হতো না, এবং সেই উল্টো কাজটাই করেছিলেন প্রথম বাজিরাও। তিনি একের পর এক চেষ্টা করছেন যে দেশের বিভিন্ন অংশে যে সমস্ত ছোট ছোট হিন্দুরা যারা আছে তাদেরকে কি করে ঐক্যবদ্ধ করা যায়। ইতিমধ্যে ছোট দু একটা রাজ্য মুঘলদের দ্বারা আক্রান্ত হয়েছিল। মুঘল বাহিনীর আক্রমণের সময় এই বাজিরাও, মারাঠাদের পক্ষ থেকে বাজিরাও কিন্তু তাদেরকে সাহায্য করেছিলেন, যার ফলে হিন্দু রাজারা প্রথম বাজিরাওয়ের কাছ থেকে, মানে মারাঠাদের কাছ থেকে সাহায্য পেয়ে এবং সেই যুদ্ধে মুঘলদের বিরুদ্ধে জয়লাভ করে প্রথম বাজিরাওয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে এই বাজিরাওয়ের সাহায্যেই কিন্তু আমরা আমাদের এই জয় আনতে পেরেছি। এর ফলে বাজিরাও পেয়ে গেলেন নিজের ধর্মের কয়েকজন প্রতিবেশী শক্তিকে, সম্রাটকে, এবং তার শক্তি বাড়ল। ইতিমধ্যে তিনি নিজে একটা আদর্শ ঘোষণা করলেন, যে আদর্শকে একটা টার্ম হিসেবে বলা যায় হিন্দু পাদশাহীর আদর্শ, যার অর্থ হলো অখণ্ড হিন্দু সাম্রাজ্য গড়ে তোলা। ভারতে অখণ্ড হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার যে আদর্শ তিনি ঘোষণা করলেন, এই ঘোষণা কিন্তু তখনকার রাজনীতিতে দারুণ ভাবে একটা জোয়ার তুলল। কেমন? ভারতের বিভিন্ন প্রান্তের হিন্দু রাজারা মুঘলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শুরু করলেন বাজিরাওয়ের নেতৃত্বে। এমনকি মারাঠার যে সাধারণ জনগণ, প্রজাগণ, তারাও কিন্তু নিজের এই হিন্দু ধর্মকে রক্ষার জন্য তারা দারুণভাবে জাতীয়তাবাদী একটা পরিস্থিতি তৈরি করলেন এবং নিজের রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য সেনাবাহিনীতে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন। এবং এভাবে জোটবদ্ধ হয়ে দেখা যাচ্ছে যে মারাঠাদের শক্তি এই হিন্দু পাদশাহীর নাম করে দারুণভাবে বেড়ে গেছে। এবং কিছুকাল আগেও যখন মারাঠা সম্রাটরা ভয় পাচ্ছিল মুঘল শক্তিকে, তখন এক সময় বাজিরাও সাহস করে বলেছিলেন যে আঘাত করো, মুঘল শাসনের একেবারে গোড়ায় আঘাত করো। যদি আঘাত করা যায়, সঠিকভাবে যদি আঘাত করা যায়, তাহলে কিছুকালের মধ্যেই দেখবে মুঘল সাম্রাজ্য ভেঙে চৌচির হয়ে গেছে। আমাকে শক্তি দাও, আমি একেবারে রাওয়ালপিন্ডি পর্যন্ত আমাদের মারাঠা পতাকা উড়িয়ে আসব। এবং আগে যে কথা বলেছিলেন, তিনি এই হিন্দু পাদশাহীর আদর্শ প্রচার করে সব হিন্দু শক্তিকে ঐক্যবদ্ধ করে শেষ পর্যন্ত যখন মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং সেই যুদ্ধে জিতে কিন্তু একসময় সত্যি রাওয়ালপিন্ডি পর্যন্ত মারাঠাদের পতাকা তিনি তুলেছিলেন। আর শুধু মুঘল সম্রাটের বিরুদ্ধে কেন, তিনি যে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে যুদ্ধ করেছেন, যুদ্ধে বিশাল এক মারাঠা সাম্রাজ্য সেই যুগে গড়ে তুলেছিলেন। তার সারা জীবনে তাকে 41টা যুদ্ধ করতে হয়েছিল। আর অদ্ভুত বিষয়, প্রত্যেকটা যুদ্ধেই কিন্তু তিনি জয়লাভ করেছিলেন। 41টা যুদ্ধ সারা জীবনে তার, এবং প্রত্যেকটা যুদ্ধে তিনি জিতেছিলেন। আর 1737 খ্রিস্টাব্দে তিনি মাত্র কয়েকদিনের যুদ্ধে
মুঘলদের হারিয়ে দিল্লির লাল কেল্লায় এসে সেই হিন্দু পদপদশাহীর আদর্শের যে রং গৈরিক পতাকা, সেই গৈরিক পতাকা তুলে দিয়েছিলেন। অর্থাৎ এই যে মুঘলের আগ্রাসন, এই যে ইসলামের আগ্রাসন, একে প্রতিহত করার ক্ষেত্রে, ভারতে প্রতিহত করার ক্ষেত্রে অন্যতম যে নামটি, তিনি হলেন প্রথম বাজিরাও। তার প্রতিরোধে পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের এমন অবস্থা হলো ঔরঙ্গজেবের পরবর্তীকালে, যে মুঘল সাম্রাজ্য শুধু দিল্লি এবং তার আশপাশের কিছু অঞ্চলে সীমাবদ্ধ হয়ে গেল, আর ভারতের বেশিরভাগ অংশ, দিল্লির পাশে পাঞ্জাব, হরিয়ানা, আজকের যে অংশগুলো আছে, এমনকি পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত, মধ্য ভারত পর্যন্ত তখন এই প্রথম বাজিরাওয়ের হাতে চলে এসছে, মানে মারাঠাদের হাতে চলে এসছে। এইভাবে কিন্তু এই বিশাল মুঘল সাম্রাজ্যকে এমন ভাবে আঘাত করে দিল্লি এবং তার আশপাশে সীমাবদ্ধ করে দিয়েছিলেন। ছোট্ট একটা রাজ্যে পরিণত হয়ে গেছিল মারাঠারা, এই মুঘলরা, এই প্রথম বাজিরাওয়ের বীরত্বে। তা এমন একজন যোদ্ধা, এমন একজন দেশপ্রেমী, নিজের ধর্ম এবং সাম্রাজ্যকে রক্ষার জন্য তার এমন বীরত্ব, অবশ্যই তিনি আমাদের অন্যতম জাতীয়তাবাদী বীর। কিন্তু দুঃখের বিষয় যে আজকের যুগে তার আলোচনা ভীষণ কম হয়। অনেক অংশেই দেখা যাবে এই প্রথম বাজিরাওয়ের নামই সেভাবে হয়তো শোনানো হয় না। মারাঠাদের ইতিহাস পড়তে গেলে নামটা নামে মাত্র আসে, সেভাবে একটু টাচ করে প্রধানমন্ত্রী বা পেশোয়া হিসেবে তার নামটা ছেড়ে দেওয়া হয়। তার যে বিশাল বীরত্বের ইতিহাস, সেটা কিন্তু স্কুল পাঠ্য বইতে পর্যন্ত রাখা হয় না। মানে মনে হয় যেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই বীরদের ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। কিন্তু আমরা জানি যে এইভাবে পরিকল্পনা করে সত্যকে হারানো যায় না, চাপা দেওয়া যায় না। প্রথম বাজিরাও স্মৃতিতে ছিলেন, আছেন, থাকবেন, আমাদের বিশ্বাস। আমরা এরপর এক বাঙালি বীরের কথা বলবো, যিনি আসমুদ্র হিমাচল কাঁপিয়ে দিয়েছিলেন একক শক্তিতে, যার কোনো সাম্রাজ্য ছিল না। বরফুকন যেমন আসামের সেনাপতি ছিলেন, প্রথম বাজিরাও যেমন মারাঠা পেশোয়া ছিলেন, এমন কোনো বিশাল ব্যক্তি তার ছিল না। তিনি সাধারণ মানুষ হয়ে বিশাল এক সাম্রাজ্যকে যেভাবে কাঁপিয়ে দিয়েছিলেন, তা ইতিহাসের আরেক বিষয়। তিনি এ যুগের বিস্তৃত প্রায় বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু। আমরা ইতিহাসের পাতায় প্রচুর বিপ্লবীর কাহিনী পড়ব, সারা দেশের বিপ্লবীদের কাহিনী পড়ি, কিন্তু অদ্ভুতভাবে এই সুবিশাল বীরের কাহিনীর নামটা কোনো কোনো ক্ষেত্রে শুধু টাচ করে বেরিয়ে যাওয়া হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে নামটাই নেই। আমরা সেই বিস্তৃত প্রায় রাসবিহারী বসুর কথা একটু আলোচনা করব। রাসবিহারী বসু আমাদের একেবারে খাঁটি বাঙালি। গঙ্গার ওপারে তার জন্ম, কোনো সময় বা হয় হুগলি জেলায়, কোনো সময় বর্ধমান জেলায় তার জন্ম, সে নিয়ে বিতর্ক থাকলেও যাক, তিনি বাঙালি। তা ছোটবেলা থেকেই তার মধ্যে যে একটা ইংরেজ বিরোধিতা, একটা দেশপ্রেম একেবারে খুব শক্তিশালী শেকড় গেঁথেছিল, সেটা আজীবন তার মাথায় ছিল। ছোটবেলা থেকেই তিনি ইংরেজের মূর্তি তৈরি করতেন এবং মূর্তি তৈরি করে সেই মূর্তি আবার নিজে লাঠি দিয়ে ভাঙতেন। অর্থাৎ এইভাবেই তার দেশপ্রেম ছোটবেলায় তৈরি হয়েছিল। যাই হোক, এখান থেকে বিভিন্ন উদ্দেশ্যে, পড়াশোনার উদ্দেশ্য এবং কাজের উদ্দেশ্যে তাকে পরবর্তীকালে বাইরে যেতে হয়। তিনি দেরাদুনে চলে যান, সেখানে গবেষণা ইনস্টিটিউটে কাজ করেন। কিন্তু সেখানে গিয়েও তার সেই স্বপ্ন একটাই, যে দেশের মুক্তির জন্য কিছু করতে হবে, ভারতের মুক্তির জন্য, ইংরেজ শাসকদের হাত থেকে ভারতকে রক্ষার জন্য, ভারতের মুক্তির জন্য যে পরিকল্পনার পথে তিনি হাঁটলেন তা হলো বিপ্লববাদ। তখন মোটামুটি কিছুকালের মধ্যেই গান্ধী যুগ শুরু হবে। কংগ্রেসের নরমপন্থী নেতাদের হাতে তখন আন্দোলনের নেতৃত্ব। তারা আবেদন নিবেদন সহ বিভিন্ন পদ্ধতিতে দেশের ভবিষ্যৎ মুক্তির কথা ভাবছেন বা ভারতীয়দের অধিকার আদায়ের কথা ভাবছেন। যখন নরম পন্থার মাধ্যমে এই ভাবনা চলছে, তখন কিন্তু কিশোর এই বিপ্লবী
রাসবিহারী বসু উপলব্ধি করেছিলেন যে এটা মুক্তির সঠিক পথ হতে পারে না। মুক্তির সঠিক পথ একমাত্র বিপ্লব। যদি ইংরেজদের বিপ্লবের মাধ্যমে ধ্বংস করা যায় তাহলেই আমরা মুক্তি পেতে পারি। এই উদ্দেশ্য নিয়ে তিনি পাঞ্জাব, উত্তরপ্রদেশের বিভিন্ন বিপ্লবীদের সঙ্গে গোপন যোগাযোগ গড়ে তুললেন এবং সেই যোগাযোগের পর একটা বড় পরিকল্পনা নিলেন যে ইংরেজদের যারা বড় পদাধিকারী তাদেরকে যদি খুন করা যায় তাহলে ইংরেজরা ভয় পেয়ে যাবে, এমন ভয় পাবে যে তারা শীঘ্রই দেশ ছাড়ার পরিকল্পনা করতে বাধ্য হবে। এমনই একজন হলেন লর্ড হার্ডিঞ্জ। এই বড়লাট লর্ড হার্ডিঞ্জকে খুন করার পরিকল্পনা করলেন রাসবিহারী বসু এবং সেই উদ্দেশ্যে আরেক বিপ্লবী, বয়সে কম, বসন্ত বিশ্বাস, এই বসন্ত বিশ্বাসকে নিয়োগ করলেন রাসবিহারী এবং 1912 খ্রিস্টাব্দে এই রাসবিহারীর পরিকল্পনা অনুসারে বসন্ত বিশ্বাস হার্ডিঞ্জকে লক্ষ্য করে বোমা ছুড়লেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় হার্ডিঞ্জ বেঁচে গেলেন। কিন্তু ইংরেজরা বুঝে গেল যে এইভাবে যদি চলতে থাকে একের পর এক, আজকে এখানে কালকে ওখানে ঘটনা চলতেই থাকবে, অতএব তারা আতঙ্কিত হলো। এবার এই যে ঘটনা, বোমা নিক্ষেপের যে ঘটনা, এর যে পান্ডা তাদের চোখে, যে মাথা, সেই রাসবিহারীকে খোঁজার জন্য তোলপাড় শুরু হয়ে গেল। ইতিমধ্যে রাসবিহারী পালিয়ে গেছেন, বসে নেই, কিন্তু পালিয়ে গোপনে বিভিন্ন জায়গায় কাটিয়ে কাটিয়ে যে প্ল্যান করেছেন সেটা আরো মারাত্মক। সেটা শুধু একটা বোমা নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি প্ল্যান করেছেন দেশের সব প্রান্তে, সারা ভারতে একসঙ্গে একটা সেনা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান ঘটানো। যদি সারা দেশে একসঙ্গে গণ অভ্যুত্থান ঘটানো যায় তাহলে ইংরেজরা তা সামাল দিতে পারবে না। যেটা আগে হয়েছিল 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হচ্ছে, যেহেতু বিভিন্ন প্রান্তে আগে পরে হচ্ছে, এই প্রান্তে বিদ্রোহ দমন করে সেই সেনাদের অন্য প্রান্তে বিদ্রোহ দমনে পাঠানো সম্ভব হয়েছিল। আর রাসবিহারী বোস এই ভুলটা করতে চাচ্ছিলেন না। তিনি চাইছিলেন সারা দেশে একসঙ্গে একটা বিপ্লব ঘটানো, যে বিপ্লবকে সামাল দিতে পারবে না ইংরেজরা এবং ইংরেজ শাসনের পতন ঘটবে আমাদের দেশে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার এই চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগে কর্মকাণ্ড ফাঁস হয়ে যায় এবং ব্যাপক তল্লাশি শুরু হয়। এবং সে যুগে যেভাবে তার গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গেল, তিনি কোথায় লুকিয়ে আছেন সেটাও ফাঁস হওয়া অস্বাভাবিক কিছু না। আর সেই তার যে বিপ্লবী কর্মকাণ্ড ইতিমধ্যে করে ফেলেছেন, তা এরপর তিনি যদি ধরা পড়েন অবশ্যই ইংরেজের বিচারে তার ফাঁসি হবে, এটা স্বাভাবিক। এই জন্য তিনি পালিয়ে গেলেন। শেষ পর্যন্ত পালিয়ে কিছুদিন নিজের গ্রামে লুকিয়েছিলেন, এখানেও থাকা যাবে না, এখানেও ধরা পড়ে যাবেন, এই ভয়ে শেষ পর্যন্ত ছদ্মনাম নিয়ে রবি ঠাকুরের এক আত্মীয়ের নামে একটা পাসপোর্ট তৈরি করে তিনি 1915 সালে কলকাতার বন্দর থেকে রওনা দিলেন জাপানের উদ্দেশ্যে। রওনা দিলেন এবং শেষ পর্যন্ত জাপানে পৌঁছে সেখানেও কিন্তু আমরা যে সময়ের কথা বলছি 1915 সাল, আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়। তখন জাপান এবং ব্রিটিশ তারা পরস্পর বিরোধী শক্তি, কিন্তু 15 সালে সেই রকম কোনো প্রেক্ষাপট ছিল না। যার ফলে রাসবিহারী বোস যখন জাপানে, তখন ইংরেজের লুকআউট নোটিশের চাপে জাপানেও কিন্তু তিনি বিপদগ্রস্ত। জাপানে গিয়ে সেখানে তিনি কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন এ বাড়িতে ও বাড়িতে থেকে। এই অবস্থায় কিছুদিন চলতে চলতে জাপানে কিছু বিশিষ্ট মানুষের সঙ্গে তার যোগাযোগ গড়ে উঠল। এই যোগাযোগের সূত্রে তিনি একটা বিশেষ বাড়িতে তখন আশ্রয় পেলেন কিছুদিনের জন্য। একটা বিশেষ বাড়িতে আশ্রয় পেলেন, সেটা হচ্ছে একটা জাপানি পরিবার। সেই পরিবারে লক্ষ্য করা যায় সেই পরিবার জাপানের একটা বনেদি পরিবার, তারা ব্যবসায়ী। তাদের জাপানে বিস্কুটের ব্যবসা, রুটির ব্যবসা সহ বিভিন্ন খাদ্যের ব্যবসা। তারা প্রচন্ড ধনী এবং খুব খ্যাতি সম্পন্ন পরিবার।
এই পরিবারে বিশিষ্ট একজন, জাপানের বিশিষ্ট একজন অনুরোধ করলেন যে ইনি ভারতের জাতীয়তাবাদী বিপ্লবী, তাকে তোমাদের বাড়িতে কিছুদিন আশ্রয় দাও, কারণ তাকে পুলিশ খুঁজছে, তার প্রাণ বাঁচানোটা দরকার। এবার সেই বাড়িতে যা গোপনে আশ্রয় দেওয়া হলো। কিভাবে ভাগ্য, কার সঙ্গে কার ভাগ্য জড়িয়ে যায়, কোথায় ভারতের এক বিপ্লবী আর কোথায় জাপানের এক ধনী পরিবার, যাদের সঙ্গে কোনোদিন যোগাযোগের কোনো সম্ভাবনা ছিল না, যোগাযোগ গড়ে উঠলো। সে বাড়িতে তাদের কিশোরী মেয়ে, এক কিশোরী মেয়ে, তার সঙ্গে জাস্ট আলাপ হলো কিছুদিন পর, মাস 3-4 থাকার পর সেখান থেকেও তাকে পালাতে হবে। সেখান থেকে পালাতে হচ্ছে, পালিয়ে অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়েছেন গোপনে, কোনো সময় জঙ্গলের ধারে, কোনো সময় নদীর ধারে, এইভাবে বাড়ি পাল্টে পাল্টে বাঁচতে শুরু করলেন, নিজের জীবন বাঁচাতে শুরু করলেন রাসবিহারী। এমন সময়, যেহেতু প্রথম দিকের 4 মাস এই বনেদি বাড়িতে তিনি কাটিয়েছিলেন, এই বাড়ির প্রতি তার কৃতজ্ঞতাবশত কোনো একদিন নেমন্তন্ন করেছিলেন রাসবিহারী বসু এই ফ্যামিলিকে খাওয়া দাওয়ার জন্য। সেই খাওয়া দাওয়ার পর্বের পর যিনি জাপানের বিশিষ্ট ব্যক্তি, প্রথম যার মাধ্যমে এই ফ্যামিলিতে পরিচয় হয়েছিল রাসবিহারী বসু, তিনি অদ্ভুত এক প্রস্তাব দিয়ে বসলেন যে রাসবিহারী ভালো ছেলে, তার সঙ্গে যদি তোমাদের মেয়েটিকে বিয়ে দেয়া যায় কেমন হয়? মেয়েটি সদ্য 20 এবং সে রূপে গুণে সব দিক থেকেই কিন্তু খুব খ্যাতিমতী। এই মেয়েকে কার সঙ্গে বিয়ে দেওয়ার কথা উঠছে? যে নাকি পালিয়ে বেড়াচ্ছে, যার নাম গোত্র কিছুই নেই, বিদেশ থেকে এসছে, যাকে পুলিশ খুঁজছে, যার চালচুলো ঠিকানা কিছুই নেই, তার সঙ্গে আমাদের এই মেয়ের বিয়ে, এটা হয় নাকি? যাক, বিশিষ্ট ব্যক্তির অনুরোধে তারা তখন উত্তর দিলেন না, বললেন ঠিক আছে, মেয়েকে বলে দেখব। এবার যথারীতি মেয়ের মা মেয়েকে বললেন যে এই যে আমাদের বাড়িতে ছিল রাসবিহারী, ভারত থেকে এসছে, তার জন্য বিয়ের প্রস্তাব এসছে তোর জন্য, তা তুই কি বলিস? মা কিন্তু আশা করেছিলেন যে মেয়ে প্রতিবাদ করবে, না না এই বিয়ে সম্ভব না, হাউমাউ করে কাঁদতে শুরু করবে ইত্যাদি। কিন্তু অদ্ভুত ভাবে যে রাসবিহারীকে দেখেছেন, এই মেয়ে রাসবিহারীর বীরত্ব দেখেছেন, দেশের প্রতি তার যে গভীর ভালোবাসা দেখেছেন, এই বিষয়ে মেয়েটির সেই সদ্য কৈশোর পেরিয়ে আসা মেয়েটির মনেও দাগ কেটেছিল। মেয়েটি প্রথমে তার মাকে বলল, আমাকে কিছুদিন ভাবতে দাও, আমি জানাবো। কিছুদিন পর মেয়ে জানালো তার মাকে যে আমি রাজি, আমি সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তের আর অন্যথা হবে না। যাক, শেষ পর্যন্ত এই মেয়ের সঙ্গে রাসবিহারী বসে বিয়ে হলো। তা বিয়ের পর যথারীতি তাদের সংসার চলছে, কিন্তু জাতীয়তাবাদী যে আদর্শ, দেশের মুক্তির জন্য তার যে ঐকান্তিক চেষ্টা, এই চেষ্টা থেকে কিন্তু এক বিন্দু সরে এলেন না। তিনি জাপানের সরকারের সঙ্গে যোগাযোগ করলেন। সেই সরকারের সঙ্গে যোগাযোগ করে সেই জাপানের হাতে বন্দী যে ভারতীয়রা, তাদেরকে নিয়ে ভারতের মুক্তির জন্য একটা বাহিনী গড়লেন, ইন্ডিয়ান আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এইভাবে তার পরিকল্পনা যে যদি এই আর্মিকে নিয়ে, এই সেনাবাহিনীকে নিয়ে যদি ভারতে ব্রিটিশদেরকে আক্রমণ করা যায়, যদি সাফল্য পাওয়া যায়, তাহলে একটা অঘটন ঘটানো সম্ভব হবে। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আরেক বাঙালি বীর, শুধু বাঙালি কেন, পৃথিবীর অন্যতম বীর সুভাষচন্দ্র বোস ভারত থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে জার্মানি থেকে আবার চলে গেছেন জাপানে। সেখানে গিয়ে তিনিও রাসবিহারীর মতোই দেশ মুক্তির স্বপ্ন দেখছেন, এবং রাসবিহারী বোস উপলব্ধি করেছেন যে এই যে ন্যাশনাল আর্মি গড়ে তুলেছি, আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলেছি, এর যোগ্য নেতৃত্ব দিতে পারে একমাত্র সুভাষ। অতএব যথারীতি সুভাষচন্দ্রকে আমন্ত্রণ জানালেন যে তুমি সুভাষ এই বাহিনীর দায়িত্ব গ্রহণ করো, এই বাহিনীর দায়িত্ব গ্রহণ করে এই বাহিনীকে নিয়ে তুমি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে যদি দেশের মুক্তি আনতে পারো।
যথারীতি সমস্ত দায়িত্ব সুভাষচন্দ্রের হাতে তুলে দিলেন। এবং সুভাষচন্দ্র পরে যে লড়াইটা দিতে পেরেছিলেন, দিল্লি চলো স্লোগান তুলে আজাদিন বাহিনীকে নিয়ে যে আক্রমণ, ভারতীয় ভূখণ্ডে ঢুকে ইংরেজ বাহিনীকে বিপদে ফেলে দেওয়া, এই সুভাষচন্দ্র যা করতে পেরেছিলেন তার মূল প্রেক্ষাপটটা কিন্তু তখন তৈরি করে দিয়েছেন রাসবিহারী বসু। কিন্তু ইতিহাসে সবসময় সততার সাফল্য আসতে দেখা যায় না, ঠিক তেমনি রাসবিহারী বসু যে স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন, যে লড়াই করেছিলেন, তিনি তার সাফল্য দেখে যেতে পারেননি। সুভাষচন্দ্র তার আজাদ বাহিনীও পরাজিত হয়ে ব্যর্থ হয়েছে, তখন সাফল্য আসেনি। কিন্তু তারা যে ত্যাগ স্বীকার করেছেন, রাসবিহারী বসু সারা জীবনের বেশিরভাগ অংশটাই বিদেশে পড়ে থেকেছেন, জাপানে। 1915 থেকে পরে যত দিন বেঁচে ছিলেন, 1945-46 পর্যন্ত তিনি জাপানেই ছিলেন, এখানে আসতে আর পারেননি স্বদেশের মাটিতে। কিন্তু জাপানে থেকে মুহূর্তের জন্য কিন্তু ভুলতে পারেননি। আরো আমাদের জন্য সৌভাগ্যের, জাপানের যে মেয়েটি তিনি বিয়ে করেছিলেন, অদ্ভুত ভাবে এই গল্প শুনে শুনে ভারতের প্রতি যে তার টান, ভারতীয় ভাষার প্রতি, ভারতীয় ধর্মের প্রতি যে টান, এই টান কিন্তু সারা জীবন যতদিন সেই তার স্ত্রী বেঁচে ছিলেন, রাসবিহারীর স্ত্রী বেঁচে ছিলেন, তার বুকে বহন করে চলেছিলেন। যাই হোক, তা এই রাসবিহারী বসু তা আমাদের স্বাধীনতা দেখে যেতে পারেননি, তার আগে জাপানে তার মৃত্যু হয়। এই রাসবিহারীকে সাধারণ মানুষ আমরা ইতিহাসে সেভাবে পাচ্ছি না, দেশ নেতাদের মনে রাখা উচিত ছিল। দুর্ভাগ্যের বিষয়, জাপান সরকার যদিও তাকে সম্মানসূচক উপাধি দিয়েছিল, সম্মানসূচক একটা উপাধি দিয়েছিল, তা হচ্ছে সেকেন্ড অর্ডার অব দ্য মেরিট অব দ্য রাইজিং সান। আর এই বীর রাসবিহারীর জন্য আমরা কত কি দিয়েছি। ভারত স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর আমরা কিন্তু তাকে ভুলেই ছিলাম। শেষ পর্যন্ত ভারত সরকার 1967 সালে, আমরা দেখি সরকারি তরফ থেকে এইটাই তার প্রাপ্য একমাত্র, কি 1967 সালে ভারতীয় ডাক টিকিটে রাসবিহারী বসুর ছবি দিয়ে একটা টিকিট বেরিয়েছিল। এইটুকুই সরকারি দিক থেকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা। 1967-তে রাসবিহারী বসুর ছবি দেওয়া একটা টিকিট প্রকাশ। অথচ তার যে সারা জীবনের কর্মকাণ্ড, কিভাবে ভীষণ ত্যাগ স্বীকার দেশের মুক্তির জন্য, শেষ পর্যন্ত তার এইটুকুই প্রাপ্তি। কিন্তু সরকার তার মূল্যায়ন না করুক, আমরা সাধারণ মানুষ, আমরা মূল্যবোধ সম্পন্ন মানুষ, যদি তার মূল্যায়ন করি, তাকে আমরা স্মৃতিতে রাখি, এখানেই তার প্রতি আমাদের সঠিক শ্রদ্ধা জানানো হবে বলে আমার বিশ্বাস। যাই হোক, আমরা যাদের কথা বললাম, লচিত বরফুকন, প্রথম বাজিরাও বা রাসবিহারী বসু, এমন আরো অনেক মহামানব জাতীয়তাবাদী মানুষ আমাদের দেশে জন্মেছেন, যারা বিভিন্ন কারণে বিস্তৃত প্রায়, যারা ইতিহাসের পাতায় অনেকেই নেই, অথচ তাদের কর্মকাণ্ড বিশাল, এমন অনেকেই আছেন। তাদের মধ্যে থেকে আমরা আজকে 3 জনের আলোচনা করলাম। ভবিষ্যতে সুযোগ হলে অন্যান্যদের আলোচনা হবে, বিভিন্ন জন করবেন। আমরা চাই এই হারিয়ে যাওয়া বীর যোদ্ধাদের নিয়ে এইভাবে আলোচনা করে সবার মধ্যে একটু বার্তা দিতে, যে ইতিহাস যাতে আমরা ভুলে না যাই, ইতিহাসের শেকড় থেকে যাতে আমরা বিচ্যুত না হই। যদি ইতিহাসের শেকড়ই আমরা কেটে ফেলি, তাহলে আমাদের জাতি বলে আর কিছু থাকে না। নমস্কার, ধন্যবাদ সবাইকে। অসম্ভব সুন্দরভাবে আমরা আজকের এই আলোচনা শুনলাম, আমরা মুগ্ধ হলাম, অনেক অজানা জিনিস আমরা জানলাম। বালাজি বাজিরাও, রাসবিহারী বোস, লাচিত বরফুকন, ওনাদের জীবন চরিত আমাদের এতটা জানা ছিল না। আমরা সত্যি অনুপ্রাণিত হলাম, আমরা আনন্দিত হলাম, আমরা নিজেরা অনেক জিনিস জানতে পারলাম। পরম শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর সুভাষ বিশ্বাস মহোদয়কে আমাদের সকলের আন্তরিক শ্রদ্ধা রইল এবং ধন্যবাদ রইল। আমাদের অনুষ্ঠানের একদম শেষ।
সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। নমস্কার।